আজ আমরা আলোচনা করব নদীর ক্ষয়কার্যে গঠিত ভূমিরূপ। নদীর ক্ষয়কার্যে গঠিত ভূমিরূপ। র্যাপিডস বা খরস্রোত। র্যাপিডস বা খরস্রোত নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন শিলা ও নরম শিলা পরপর অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়। নদীগর্ভে যদি পর্যায়ক্রমে কঠিন শিলা এটা নদীগর্ভে নদী বয়ে চলেছে, এবং তারপরে যদি কোমল শিলা, আবার কঠিন শিলা, কোমল শিলা, এটা কি কোমল শিলা, কঠিন শিলা, কোমল শিলা, এটা যদি পর্যায়ক্রমিকভাবে অবস্থান করে তাহলে কঠিন শিলা শক্ত হয় আর কোমল শিলা নরম হয়। অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়। এখানে কি হবে, এই শিলাটা ক্ষয় বেশি হবে, এই শিলাটা কি হবে, ক্ষয় বেশি হবে, ফলে এখানে ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে গিয়ে এখানে খাদের সৃষ্টি হবে। এখানে কি হলো, একটা খাদের সৃষ্টি হলো, জলটা এইভাবে নেমে আসলো। আবার এখানে কঠিন শিলা থাকা, এখানে ক্ষয় কম হবে, জলটা বয়ে চললো। আবার এখানে যেহেতু কোমল শিলা রয়েছে তাহলে এখানে ক্ষয় বেশি হবে, এখানে ক্ষয় বেশি হবে, তাহলে এখানে ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে গিয়ে এটা কি করবে, এরকম ধাপে ধাপে বয়ে চলবে। এইভাবে কি হচ্ছে, ধাপে ধাপে নদীর জল নেমে আসবে। একে কি বলবো আমরা, একে বলবো র্যাপিডস বা খরস্রোতা। কি বলবো আমরা, র্যাপিডস বা খরস্রোতা। তাহলে নদীর জল নদীগর্ভে পর্যায়ক্রমে যদি কঠিন শিলা এবং নরম শিলা বা কোমল শিলা অবস্থান করলে, তাহলে কঠিন শিলা কোমল শিলা, কঠিন শিলা কোমল শিলা এরকম যদি পর্যায়ক্রমে পরপর অবস্থান করে, তাহলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা নরম হওয়ায় ক্ষয় বেশি হবে। ক্ষয় বেশি হওয়ার ফলে এখানে একটা সিঁড়ির মতো ধাপের সৃষ্টি হবে। কোমল শিলায় ধাপের সৃষ্টি হলো, হওয়ার পরে কঠিন শিলা ক্ষয় কম হবে, সেখানে ক্ষয় হবে না, হওয়ার পরে আবার কোমল শিলা ক্ষয়ের হয়ে এখানে ধাপের সৃষ্টি হবে। এইভাবে সিঁড়ির ধাপের মতন পরপর ধাপে নেমে আসে। একেই বলবো আমরা খরস্রোতা। এইবার বলবো আমরা জলপ্রপাত। জলপ্রপাত, জলপ্রপাত কাকে বলে, একটু আগে পড়লাম খরস্রোতা যেভাবে সৃষ্টি হয়েছে, নদীর প্রবাহপথে কঠিন শিলা এবং কোমল শিলা এরা পরপর উলম্ব ভাবে অবস্থান করলে, এটা কঠিন এটা কোমল, পরপর উলম্ব ভাবে অবস্থান করলে নদী যখন বয়ে আসে প্রবাহপথে, কঠিন শিলা ক্ষয় কম হয়, ক্ষয় কম হলে এরকম যদি অবস্থান করে তাহলে ক্ষয় কম হচ্ছে কঠিন শিলা, কিন্তু কোমল শিলা কি হচ্ছে, ক্ষয় বেশি হবে, এই যে ক্ষয় বেশি হবে, ক্ষয় বেশি হওয়ার ফলে কি হবে, এখানটায় জলটা নিচে নেমে আসবে, এখানে ক্ষয় হতে থাকবে, কোমল শিলা আস্তে আস্তে কি হবে, এখানে ক্ষয় হতে থাকবে, এখানে ক্ষয় হয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে জলটা।
যে এখানে যেহেতু কঠিন শিলা রয়েছে সেহেতু এই জায়গায় ক্ষয় কম হবে, এই জলটা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে পড়বে। এই যে উপর থেকে নিচে অনেকটা হাইট থেকে উপর থেকে নিচে পড়ছে, একেই বলবো আমরা জলপ্রপাত। এখানে কঠিন শিলা রয়েছে, কঠিন শিলা ক্ষয় কম হয়, এই উপর থেকে নিচে এখানে খাদের সৃষ্টি হয়, একেই বলবো আমরা জলপ্রপাত। জলপ্রপাত। এবার আমরা বলবো জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ। পশ্চাৎ অপসারণ মানে এখানে যখন জলপ্রপাতটা উপর থেকে পড়ছে, জলপ্রপাতের জল যেখানে পড়ে, জলপ্রপাতের জল এখানে পড়ছে, এখানে জলপ্রপাতের জল পড়ছে, যেখানে পড়ে সেখানে নরম শিলাস্তর অংশে বিশাল গর্তের উৎপত্তি ঘটে। এখানে যেহেতু জল পড়ছে এখানে বিশাল গর্তের উৎপত্তি ঘটছে, ফলে উপরে কঠিন শিলাস্তরটি ঝুলতে থাকে এবং এক সময় তা ভেঙে পড়ে। এটা আস্তে আস্তে যেহেতু নরম শিলা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবে, ঢুকে ঢুকে এই দিকে আগে সরতে থাকবে, আস্তে আস্তে জল কি করবে পেছন দিকে চলে আসতে থাকবে। যেহেতু কঠিন শিলা এখানে কোমল শিলা রয়েছে, কঠিন শিলা পেছনে রয়েছে, ফলে কি হচ্ছে এই পর্যন্ত টোটালটাই যদি এখানে জলে যদি কোমল শিলা স্তর যদি ধুয়ে ফেলে বা ক্ষয় হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এই জায়গাটা ঝুলতে থাকবে, এই কঠিন শিলা স্তরটা কি হবে এইভাবে ঝুলতে থাকবে, ঝুলতে ঝুলতে এক সময় কি হবে এটা ভেঙে পড়বে, এক সময় তা ভেঙে পড়ে। এই কঠিন শিলাস্তরটি আর ভার না রাখতে পেরে এই শিলাস্তরটি কি হয় এক সময় ভেঙে পড়ে। এইভাবে কি হয় জলপ্রপাতটি পিছনের দিকে সরে আসে, আস্তে আস্তে কি হবে পেছনের দিকে সরে আসবে। এই জলপ্রপাতটি আস্তে আস্তে ক্ষয় হতে কঠিন শিলাও ভেঙে পড়ে গিয়ে এই জলপ্রপাতটি আস্তে আস্তে পেছন দিকে সরে আসবে। এইভাবে একেই বলা হচ্ছে পশ্চাৎ অপসারণ। একে বলবো আমরা কি পশ্চাৎ অপসারণ। এইভাবে আস্তে আস্তে পেছন দিকে জলপ্রপাতটি সরে আসবে, যেহেতু কোমল শিলা রয়েছে ক্ষয় বেশি হচ্ছে। এইবার আমরা পড়ব প্রপাতকূপ বা পাঞ্জপুল। জলপ্রপাতের জল যখন পড়ার সময় প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশালাকার হাড়ির মতো গর্তের সৃষ্টি হয়। এখানে যখন অনেক উপর থেকে জলটা পড়ার ফলে এখানে হাড়ির মতন গর্তের সৃষ্টি হয়। এখানে কি হচ্ছে জলটা উপর থেকে পড়ার ফলে আমরা যদি উপর থেকে জল পড়লে সেই জায়গাটা ক্ষয় হয়, ক্ষয় হয়ে গিয়ে গর্ত হয়ে যায় অনেকটা, এটা দেখতে অনেকটা হাড়ির মতো লাগে, এখানে বিশাল আকার হাড়ির মতো গর্তের সৃষ্টি হয়, একেই বলবো আমরা প্রপাত কূপ। একেই বলবো আমরা প্রপাত কূপ, বা আমরা কি বলতে পারি প্লাঞ্জ, প্লাঞ্জ পুল, একে আমরা বলতে পারি। এই যে হাড়ির মতো গর্তের সৃষ্টি হচ্ছে। এবার আসি আমি মন্দকূপ বা পটহোল। এইবার আসবো আমরা মন্দকূপ, মন্দকূপ বা পটহোল। মন্দকূপ বা পটহোল কাকে বলে? মন্দকূপ বা পটহোল নদীর প্রবাহ পথে, নদী বয়ে চলেছে, নদীর প্রবাহ পথে কোমল শিলা অবস্থান করলে, ধরুন এই জায়গাটা কোমল শিলা অবস্থান করছে, কোমল শিলা অবস্থান করলে শিলাখণ্ড, এই শিলা বয়ে নিয়ে যাচ্ছে নদী, এই শিলাখণ্ড কি করে অবকর্ষ ক্ষয় করে, মাটির নিচে ঘর্ষণ ক্ষয় করে, অবকর্ষ ক্ষয় পদ্ধতিতে শিলাখণ্ডের আঘাতে নদীগর্ভে যে গর্তের সৃষ্টি হয়। এখানে যাওয়ার সময় এখানে কি হচ্ছে যেহেতু নরম শিলা রয়েছে এই শিলার আঘাতে এখানে কি হবে, এখানে গর্তের সৃষ্টি হবে, এখানে কি হবে গর্তের সৃষ্টি হয়, এখানে গর্তের সৃষ্টি হয়, ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, কি বলবো আমরা মন্দকূপ। তাহলে এই জায়গায় কি হয়, এই জায়গায় এই যে নুড়ি কাকর রয়েছে
এইগুলো কি হয়, অবকাশ ক্ষয়ের মাধ্যমে জলচক্রের আকারে এই জল ঢুকে এখানে ঘুরতে থাকে। ফলে এই যে গর্ত সৃষ্টি হচ্ছে, এই গর্ত আস্তে আস্তে কি হয়, অনেকটা বড় হয়ে যায়। একেই বলবো আমরা মন্থকূপ বা পটল। একেই বলবো আমরা মন্থকূপ বা পটল। তাহলে নদীর প্রবাহ পথে যখন নদী কাকর বয়ে নিয়ে যায়, কখনো যদি নরম শিলা থাকে নদীর প্রবাহপথে, নিম্নে নরশিলা এলে সেখানে নুড়ি কাকর ক্ষয় করতে থাকে। ক্ষয় করতে করতে এখানে একটা গর্তের সৃষ্টি করে। গর্তের সৃষ্টি হওয়ার পরে পরবর্তী সময় এই গর্তের মধ্যে জলচক্রের আকারে প্রস্তর খণ্ড ঘুরতে থাকে। এই জলচক্রের আকারে জল ঢুকে এই জায়গাটায়, যেহেতু স্রোত রয়েছে, স্রোতে ঘুরতে থাকে। ঘুরতে থেকে এই গর্তটাকে আরো বড় করে এবং গভীর করে। একেই বলবো আমরা মন্থকূপ বা পটল।